আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমাদের বাংলাদেশের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান বর্তমানে চীন সফরে রয়েছে, আপনারা অবগত আছেন। কিন্তু এই চীন সফরে বাংলাদেশের তিস্তা ব্যারেজ নিয়ে চীন এবং ভারতের মধ্যে একটা টানাটানি শুরু হয়ে গেছে। তিস্তা ব্যারেজের কাজ চীন পাবে না ভারত পাবে? আপনারা জানেন তিস্তা ব্যারেজ নিয়ে চীন কিন্তু স্টাডি করেছে। সব কিছু শেষ করার পর অতীতে যে প্যাসিস্ট ভারতীয় এজেন্ট, ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সে ভারতকে তিস্তা ব্যারেজের কাজ দেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। এখন এই বাংলাদেশ তিস্তা ব্যারেজ কেন বানাতে হয়েছে, এটার তো একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে। আসলে বাংলাদেশকে এই তিস্তা ব্যারেজের পথে ঠেলে দিয়েছে ভারত। কারণ তিস্তা নদীতে প্রাকৃতিকভাবে যে পানি প্রবাহ থাকার কথা, ভারত সেখানে বাদ দিয়ে শত শত মিটার উঁচু করে বাদ দিয়ে একটা পানি বামা তৈরি করেছে। আর মাঝে মধ্যে যখন বর্ষাকালে বাংলাদেশে বৃষ্টি হয়, তখন সে পানি বামা সে নিক্ষেপ করে বাংলাদেশকে ডুবিয়ে দেয়। আর যখন গ্রীষ্মকালে, শীতকালের সময় বাংলাদেশে ধান, পাট, গম এগুলো আবাদ করার সময় আসে, তখন তারা পানি বন্ধ করে রাখে। অর্থাৎ যে সময় আমাদের পানির প্রয়োজন নেই, সে সময় পানি ছেড়ে দিয়ে আমাদের ফসলাদি, গো পশু, বিভিন্ন খামার, মৎস্য খামার, এগুলো সবগুলো ভাসিয়ে দেয়। আর যখন আমাদের চাষবাদের প্রয়োজনে পানির প্রয়োজন হয়, তখন পানি বন্ধ করে দেয়। এটা হচ্ছে ভারতের অপ্রতিবেশী সুলভ আচরণ। অথচ তারা সবসময় মনে করে বাংলাদেশ তাদের বন্ধু। আসলে তাদের অন্তরে রয়েছে বিষ, কিন্তু মুখে বন্ধুত্বের বলি। এটা ওই যে ভারতীয় এজেন্সি শেখ হাসিনা রয়েছে না, তার দলবলের সাথে তাদের বন্ধুত্ব রয়েছে। কারণ তারা ভারতের সাথে দাসখত দিয়ে বাংলাদেশে ক্ষমতায় ছিল। এখন এই তিস্তা নদীতে যদি ভারত প্রাকৃতিকভাবে পানি প্রবাহের যে ব্যবস্থা সেটা যদি সচল রাখত, তাহলে তো আমরা তিস্তা ব্যারেজ করতে হতো না। ভারত একটা চালাকি করেছে, যেহেতু তাদের দাসী শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে, সে তো তিস্তার পানি ভারতের কাছে আবদার করতো না। আবদারের বিষয় না তো। ভারত যদি সুপ্রতিবেশী সুলভ হতো, তাহলে কোনো নদীতেই সে বাদ দিত না। সে নদীতে বাদ দিয়ে রেখেছে, সেখান দিয়ে সে তার অন্যান্য রাজ্যে পানি নিয়ে চাষাবাদ করছে। সেই চাষাবাদের বিভিন্ন রকমের পণ্য, ধান, গম, আখ, পাট, সুতা, তারপরে তুলা, সব কিছু, আলু, পেঁয়াজ, পটল, সব কিছু সে উৎপাদন করে বাংলাদেশে চড়া দামে রপ্তানি করে। এটা হচ্ছে তার একটা অপকৌশল, এক ডিলে দুই পাখি শিকার করা। বুঝতে পেরেছেন? একদিকে পানি ছেড়ে আমাদের ক্ষতি করা, অন্যদিকে পানি বন্ধ করে বা অন্যান্য রাজ্যে সেই পানি তারা নিয়ে গিয়ে চাষাবাদ করে আমাদের কাছে বিক্রি করা, অর্থাৎ তাদের উপর আমাদেরকে নির্ভরশীল করে রাখা। তো তাদের যে এজেন্ট বা এজেন্সি শেখ হাসিনা ছিল, তার সেটাতে আপত্তি ছিল না। এর কারণ হচ্ছে তাকে তো তারা ক্ষমতায় বসিয়েছে লাভের জন্য। তো ভারত পানিও বন্ধ করে রাখবে। পানি বন্ধ করে রাখলে তো পানির বিকল্প চিন্তাভাবনা বিশ্বজুড়েই এ সমস্ত ব্যারেজ বিভিন্ন দেশ করে থাকে। ভারতের সেটা মনমস্তিষ্কে রয়েছে। এখন তারা পানি বন্ধ করেও সুবিধা নেবে, অন্যায় সুবিধা আর কি, যেটা জাতিসংঘের যে সনদ সেটার পরিপন্থী। তারা কোনো মতেই কিন্তু তিস্তা নদীতে বাদ দিতে পারে না। অন্যদিকে পানি আটকিয়ে রেখে আবার বাংলাদেশের ভিতরে তারা তিস্তা ব্যারেজ করে একটা প্রকল্প করে হাজার হাজার কোটি টাকার টেন্ডারের কাজ পাবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ সবই তার। এই যে বাংলাদেশকে সে এখন একটা গেঁড়াকলে ফেলে দিয়েছে। বাংলাদেশ যে চীনের সাথে তিস্তা ব্যারেজ নিয়ে
আলোচনা করতে বাধ্য হয়েছে, এটা তো ভারতের অপকৌশলের কারণে। আমরা তো তিস্তা ব্যারেজ করতে হতো না যদি ভারত তিস্তা নদীর পানি প্রবাহ বন্ধ না করত। তো ভারত মোটেই একটা সুপ্রতিবেশী সুলভ দেশ না। তারা নিজেদের ব্যবসা এবং সুবিধা চায়, এবং যেটা অবৈধ, যেটা দুশ্চিন্তা, যেটা কুচিন্তা, সেটাই তারা করে। বাংলাদেশের জন্য তারা ভালো কিছু চিন্তা করে না। তো এখন এই তিস্তা নিয়ে টানাটানি শুরু হয়েছে। আপনারা জানেন এই তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল 2011 সালের 6 এবং 7 সেপ্টেম্বর। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে এসেছিল। তখন কিন্তু এই তিস্তার পানি বন্টন চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু সেটাতে বাদ সাধে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে বলছে তিস্তা নদীতে পানি নেই। এটা আসলে তাদের একটা অপকৌশল। তারা এটা যুক্তি পরামর্শ করেই করেছে, কারণ ভারতের সাথে তো বাংলাদেশের সাথে কোনো রাজ্যের সাথে সম্পর্ক না। বাংলাদেশের সাথে ভারতের সাথে সম্পর্ক হবে কেন্দ্রীয় সম্পর্ক, রাষ্ট্র টু রাষ্ট্র, ঠিক আছে? কিন্তু ওই ভারতীয়রা এটা গ্রহণ করেছে, জানে যে শেখ হাসিনাকে মূলা ঝুলালেই চলবে। তো মূলা ঝুলিয়ে দিয়ে পরে যখন এই তিস্তার পানি বন্টন চুক্তি হওয়ার কথা, মমতা ব্যানার্জি সেটাতে আপত্তি জানানোয় সেই চুক্তি আর হয়নি। বুঝতে পেরেছেন? অর্থাৎ তারা দশকের পর দশক, প্রায় 50 বছর পর্যন্ত একটা চুক্তি লেগেছে। একটা তিস্তা প্রকল্পের চুক্তি করতে 50 বছর সময় লাগে। অর্থাৎ তারা দশকের পর দশক এটাকে ঝুলিয়ে রাখে। কথা বুঝতে পেরেছেন? এর ভিতর দিয়ে বাংলাদেশের যা ক্ষতি হবার হয়ে যায়। বাংলাদেশের সাথে ভারতের সাথে প্রায় 200টা বা তারও বেশি নদীর সংযোগ রয়েছে। তো এক একটা নদীর চুক্তি করতে যদি ভারতের সাথে 20-25 বছর করে লেগে যায়, তাহলে কয়েক হাজার বছর লাগবে ভারতের সাথে বাংলাদেশের পানি বন্টন চুক্তি করতে। কথা বুঝতে পেরেছেন? কারণ ভারত সুপ্রতিবেশী না তো। তারা অন্যের অধিকার সবসময় খর্ব করার জন্য, তারপর অন্যকে ক্ষতি করার জন্য সবসময় বসে থাকে, দাদাগিরি করে। কথা বুঝতে পেরেছেন? ওই পারাক্কা একবার বাদ দিয়েছে, এই সমস্ত নদীতে তারা বাদ দেয়, বাদ দিয়ে পানিগুলো নিয়ে যায়। বাংলাদেশকে মরুভূমি করার একটা পায় তারা। সমস্ত নদীগুলোতে যদি বাদ দেওয়া যায়, পারাক্কার বাদ নিয়ে প্রতিবাদ করার কারণে, জাতিসংঘে যাওয়ার কারণে, এর কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষক, দেশপ্রেমিক, বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম, সাবেক প্রেসিডেন্ট, সাবেক সেনাপ্রধান, মরহুম স্বর্গবাসী আমাদের জিয়াউর রহমানকে তারা হত্যা করে ফেলে, এ ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের তত্ত্বাবধানে। বুঝতে পেরেছেন? এরা এগুলো করে বাংলাদেশের ভিতরে, যেহেতু পার্শ্ববর্তী দেশ। তো তারা ভারতীয় মুসলমানদেরকে বলেছে না, বাংলাদেশে পুইশিন করে দিয়েছে। এই যে ভারতের মুখ্যমন্ত্রী সুগন্ধু অধিকারী, ঠিক তারা এই সমস্ত সন্ত্রাসীও বাংলাদেশে পুইশিন করে দেয়। প্রায় 4000 কিলোমিটারের উপরে সীমান্ত। এত বড় সীমান্ত কীভাবে পাহারা দেওয়া যায়? বুঝেন নাই? মাত্র 60 থেকে 70 হাজার আমাদের এই বিজিবির অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী রয়েছে। এই অল্প সংখ্যক জনবল দিয়ে এত বড় সীমান্ত পাহারা দেওয়া সম্ভব না। তারা সেটা জানে, সেটা জেনেই কিন্তু তারা এই কর্মকাণ্ড করে। তারা গরু চোরা চালান পর্যন্ত করে, বাংলাদেশের ভিতরে গরু ঢুকিয়ে দেয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানে না, কারণ এত বড় এরিয়া, তো লোকবল তো কম। কথা বুঝতে পেরেছেন? তো এই সমস্ত কাজ তারা সবসময় করে থাকে। এটা করতে করতে তারা বাংলাদেশের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। এখন বাংলাদেশ যেহেতু 5 আগস্ট 2024 সালের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রকৃত স্বাধীনতা, এরপর কিন্তু বাংলাদেশ যে শেখ হাসিনার করে যাওয়া, শেখ হাসিনা যে ভারতকে প্রতিশ্রুতি দিয়েছে যে তিস্তা প্রকল্পের কাজ ভারতকে দিবে, সেটা থেকে সরে গিয়েছে। বুঝতে পেরেছেন? 2019 সালের 1 থেকে 5 জুলাই শেখ হাসিনা চীন সফরে গিয়েছিল।
সেই চীন সফরে কিন্তু এই চীনের সাথে তিস্তা প্রকল্পের যে চুক্তি সেটা হওয়ার কথা ছিল। বুঝতে পেরেছেন? যেহেতু ভারত ওই তিস্তা প্রকল্পের পানি দিচ্ছে না, এখন শেখ হাসিনা তো ভারতের দাসী, সে তো জাতিসংঘে যাবে না। বুঝতে পেরেছেন? এখন ভারত যখন এটা জেনে ফেলেছে, সাথে সাথে কিন্তু ভারত এটা নিয়ে তার প্রতিবাদ শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছেন? ভারত শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছে যে শিলিগুড়ি করিডোরের পাশে কিন্তু তিস্তার প্রকল্প। বুঝতে পেরেছেন? ওই যে চিকেন স্নেকের কাছে। তো শেখ হাসিনাকে ভারত তো শেখ হাসিনার সাথে ভারতের সাথে সরাসরি সম্পর্ক, কথা বুঝতে পেরেছেন? তার সাথে সরাসরি সে যেখানে যাক, ভারতীয় গোয়েন্দা বাহিনীর সাথে ভারতীয় সরকারের সাথে তার টেলিফোন সংযোগ রয়েছে। তারপর সেটা হতে হতেও কিন্তু এই চীনের সাথে শেখ হাসিনা আর তিস্তার প্রকল্পের চুক্তি করেনি, যেহেতু ভারত তাকে হুমকি দিয়েছে। সে তো ভারতের প্ররোচনায় ক্ষমতায় ছিল। এ কারণে 5 আগস্ট 2024 সালে সে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়েছে। বুঝতে পেরেছেন? তো সেই প্রকল্প বেচতে যাওয়ার পর সে চীনকে মূলা ঝুলিয়েছে আর কি। তিস্তার প্রকল্পের কাজ দেবে, চীন থেকে টাকা নেবে, এদিকে ভারতের সাথেও সম্পর্ক, আমেরিকার সাথেও সম্পর্ক, সবার সাথে সে ওই লেজে খেলছে আর কি। কথা বুঝতে পেরেছেন? কারণ সে তো ওই বাঘের পিঠে চড়েছিল। যেহেতু বাংলাদেশের মানুষ তার পক্ষে ছিল না, পরাশক্তিগুলোর উপর নির্ভরশীল ছিল সে। যেহেতু সমস্ত অর্থ সম্পদ সে লুট করে ফেলেছে, এখন প্রশাসনের লোকদেরকে খাওয়ানোর জন্য তো টাকা লাগবে। তো এই টাকা তাকে কেউ দিচ্ছে না, সে চীনের শরণাপন্ন হচ্ছে। তো যখন তিস্তা প্রকল্পের চুক্তি সে ঝুলিয়ে রেখেছে, এদিকে ভারত পানি দিচ্ছে না, তিস্তার প্রকল্পের চুক্তি করছে না, অন্যদিকে চীনকেও সে তিস্তার প্রকল্পের কাজ দিচ্ছে না, তখন চীন তো বুঝতে পেরেছে যে সে এই মূলা ঝুলিয়ে ঝুলিয়ে চীন থেকে টাকা নেবে। অথচ সে বলে চীন, ভারত, আমেরিকা সবার সাথে সে সম্পর্ক করে। কথা বুঝতে পেরেছেন? তার সম্পর্ক সবগুলো ছিল অবৈধ সম্পর্ক, কোনো ভালো সম্পর্ক সে করেনি। অন্যদিকে ওই 2024 সালে এসে আমিডামি নির্বাচনে জয়ের পর সে সর্বপ্রথম ভারত সফর করে। বুঝতে পেরেছেন? প্রথমে আগে ভারত যাবে সে। ও 2024 সালের নির্বাচনের আগে কিন্তু ওই আরেকটা কথা বলা দরকার যে 2019 সালের এই যে চীন সফর, সেটার পর কিন্তু তা তো বাংলাদেশে জনগণের সমর্থন ছিল না, ঝামেলায় ছিল। এরপর 2023 সালে আরেকবার সে ভারত সফর করেছিল G20 সম্মেলনে, যেটা নয়াদিল্লিতে হয়েছিল 9 এবং 10 সেপ্টেম্বর। বিশ্বের সেরা 20টি ধনী দেশ সেটাতে অংশগ্রহণ করেছিল। তো সে পরাশক্তিদের পিছনে পিছনে ঘুরত। আপনারা জানেন সে জি সম্মেলনে নরেন্দ্র মোদী, ভারতের যে প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। তো শেখ হাসিনা ওই লাল গালিচা ছেড়ে, লাল গালিচা দিয়েই তো অতিথিদের বা বিশ্বের প্রাইম মিনিস্টারদের চলার কথা। তো সে ওই তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে চলার জন্য, সাথে মোদি ছিল, মোদি এবং জো বাইডেন একসাথে চলছিল, সে মাঠের ভিতর দিয়ে চলা শুরু করেছিল। মানে শিষ্টাচারের কোনো কিছু তার তোয়াক্কা নেই। সে শুধু ওই পরাশক্তিদের সাথে একটা সেলফি তোলা, তাদের পাশাপাশি চলা, এগুলোকেই সে তার ক্ষমতার যে চাবিকাঠি সেটা হিসেবে গ্রহণ করেছিল। আপনারা দেখেছেন সে লাল গালিচা ছেড়ে সে মাঠের ভিতর দিয়ে হাঁটা শুরু করেছে। পরে নরেন্দ্র মোদী তাকে ইশারা দিয়ে দেখাচ্ছিল, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও, লাল গালিচা দিয়ে যাও, হাত দিয়ে ইশারা করছিল, যেটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। আসলে সে একটা নির্লজ্জ তো আর ক্ষমতা লোভী, যেহেতু সে এসেছিল বাংলাদেশের মানুষকে শাস্তি দেওয়ার জন্য। তো 9-6 করে সে বিশ্বমঞ্চের বিশ্ব মোড়লদের খুশি রেখে সে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। বাংলাদেশের যেহেতু প্রশাসন তার পক্ষে ছিল,
সেজন্য সে এই কাজগুলো করতে পেরেছে। তো সেই কাজ সে করতে করতে একসময় হাঁপিয়ে উঠেছে, কথা বুঝতে পেরেছেন? কারণ জনগণের সমর্থন থাকতে হয় তো, তাই না? জনগণ তো সবাই গোলাম না। আওয়ামী সমর্থিতরা যেরকম গোলামের মতো দল করে, যে তারা ওই দলের, ওর দাদা আওয়ামী লীগ করে, ওর বাবা আওয়ামী লীগ করে, ওই আওয়ামী লীগ করে, ওর ছেলেকেও বলে যে আওয়ামী লীগ করার জন্য, একটা একটা দাসখদ আর কি, মানে দলীয় গোলাম, দলীয় চাকর বাকর, কথা বুঝতে পেরেছেন? ওই শেখ মুজিবের বক্তৃতা শুনে তো তারা এই জন্য এরকম অ্যাগ্রেসিভ। তো এরপর ধানাই পানাই করে সে বিশ্ব মোড়লদের সাথে সেলফি টেলফি তুলে নিজেকে গ্রহণযোগ্য বলে দেশের প্রশাসনকে বিভিন্ন রকমের সে সিগন্যাল দিত। প্রশাসনে যেহেতু পুলিশ লীগ তার পুরো কন্ট্রোলে ছিল, কথা বুঝতে পেরেছেন? ওটা তো পুরাই ওই পুলিশ লীগের, ওইটা বলেছিল না, এই এর নাম কি, ঢাকার এসপি ছিল যে বিপ্লব কুমার, সে বলেছে একজন পুলিশের জীবন থাকতে এই আওয়ামী লীগ সরকারের কেউ পতন ঘটাতে পারবে না। পরে পুলিশ লীগ পালানোর সাথে সাথে তারা সবাই পালিয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনাও পালিয়ে গেছে, তার ঘটি মাটি নিয়ে তার পুরা শেখ পরিবার পালিয়ে গেছে, তার মন্ত্রী এমপিরা সবাই পালিয়ে গেছে, সমর্থকরা সবাই পালিয়ে গেছে টাকা পয়সা নিয়ে, কথা বুঝতে পেরেছেন? তো 2024 সালের আমিডামি নির্বাচন করার পর সে প্রথমে ভারত সফরে গিয়েছে জুন মাসে ভারত সফরে গিয়েছে। ভারত সফরে যাওয়ার পরপরই তার চীন সফর হওয়ার কথা ছিল, কারণ ভারতে গিয়েছে নির্বাচনের পর, চীনও তো নির্বাচনে সহায়তা করেছে। এখন চীনে যদি না যায় তাহলে চীন ভাববে যে চীনকে গুরুত্ব দিচ্ছে না, যেহেতু চীন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছিল, 24 বিলিয়ন ডলারের মতো বাংলাদেশে ইনভেস্ট করেছিল, তারপর পদ্মা সেতুতে ইনভেস্ট করেছে। চীন তো রাগ করবে, মাইন্ড করবে। তো সে জুন মাসে ভারত সফরের পরে কিন্তু এরপর এই মে মাসে আবার কিন্তু ওই যে তিস্তা প্রকল্পের চুক্তির জন্য 8 ও 9 মে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা সে বাংলাদেশ সফরে এসেছিল যে তিস্তা প্রকল্প নিয়ে কথাবার্তা বলার জন্য, কারণ জুলাই মাসে তো আবার চীন সফরে যাবে। তো চীন তো আবার ওই তিস্তা প্রকল্পের কাজের জন্য চাপ দিবে, সেজন্য কিন্তু ওই যে বিনয় কোয়াত্রা সে তিস্তার প্রকল্পের কাজ নিয়ে আসছিল। আবার শেখ হাসিনার জুন মাসে চীন সফর, অর্থাৎ চীনকে সে আবার এখানে সিগন্যাল দিচ্ছে যে কাজটা সে ভারতকে দিবে, যেহেতু সে ভারতের এজেন্ট, ভারতকে সে খেপাবে না। কারণ তার তো লক্ষ্য ছিল এই দেশ থেকে যদি কখনো পালাতে হয় তাহলে ভারতেই পালাতে হবে, কথা বুঝতে পেরেছেন? তো সেটা সে ভারতকে দেওয়ার সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলার পর 2024 সালের 8 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত সে চীন সফরে গিয়েছিল। তো চীন সফরে যাওয়ার পর চীনের তো তিস্তা প্রকল্পে সে ইনভেস্ট করবে, কারণ চিকেন স্নেকের কথা বাদ, চীন যে বিশ্বব্যাপী তার অবকাঠামোর যে রিসার্চ গবেষণা সেটাও তো চালাচ্ছে। বিভিন্ন নদী বা সমুদ্রের মধ্যে কিভাবে কোন অবকাঠামোটা তৈরি করলে সেটার যে শক্তিমত্তা, অর্থাৎ সে যে অবকাঠামোগতভাবে বিশ্বে একটা প্রভাবশালী অবস্থানে, বা তার গবেষণাটা ঠিক হচ্ছে কিনা, কোনো ঝুঁকি আছে কিনা, সে তো এই কাজগুলো করে করে বিশ্বের অন্যান্য জায়গাও সে কাজগুলো করে অর্থ ইনকাম করবে, তাই না? সে একটা প্রসেস তো আছে। চীন যেরকম তার বিমান বানিয়েছে J-10C, যেটা ফ্রান্সের রাফায়েলকে ভূপাতিত করে দেয়, কথা বুঝতে পেরেছেন? ওই যে পাকিস্তান আর ভারত যুদ্ধে পেহেলগামে ভারতের যে ওই জাঙ্গিয়া যে একটা নাটক হয়েছিল ভারতের পেহেলগামে, এরপর যে চীন এবং পাকিস্তান তারা একসাথে হয়ে, চীন সহযোগিতা করেছে পাকিস্তানকে ওই যে J-10C বিমান দিয়ে, সেই বিমান দিয়ে কিন্তুই ভারতকে তারা নাস্তানাবুদ করেছে। তাহলে একটা যুদ্ধে যদি একটা তার জঙ্গি বিমানটা যদি কার্যকরী না হয় তাহলে সে কোনো দেশ তো এটা কিনবে না, কথা বুঝতে পেরেছেন? এখন চীন যে তার অবকাঠামো
নদী এবং সমুদ্রে বিশ্বের বিভিন্ন দেশে করবে, করে সে সারা বিশ্বকে বার্তা দিবে যে না, সে যে অবকাঠামোটা বানায় সেটা সুদৃঢ় এবং দীর্ঘস্থায়ী। তারপর তো আরেকটা দেশ সেই প্রকল্পে বা তার দেশের প্রকল্পে চীনকে আহ্বান জানাবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি যে জিনিসটা বানাবেন সেটা তো প্রদর্শন করতে হবে। তো চীন চাচ্ছে বাংলাদেশের যে তিস্তা নদীতে তারা এই ব্যারেজটা তৈরি করে তাদের যে গবেষণালব্ধ অভিজ্ঞতা ওটা সারা বিশ্বে তারা বিক্রি করবে। এটা হচ্ছে পলিসি। কথা বুঝতে পেরেছেন? মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম তাদের বোয়িং 747 বিমান বানিয়ে সারা বিশ্বে রপ্তানি করে, ওটাই বিশ্বের সর্বাধুনিক বোয়িং বিমান। এখন ওই বিমান যদি আকাশ থেকে লাফ দিয়ে পড়ে যায়, সেই বিমান তো কেউ কিনবে না। কথা বুঝতে পেরেছেন? কেন কিনে? কারণ এটা সুরক্ষা রয়েছে, মানুষের জীবনের নিরাপত্তা রয়েছে। এখন চীন যদি একটা ব্যারেজ বানায়, সেই ব্যারেজটা যদি ভেঙে পড়ে যায়, তাহলে তো অন্য কেউ সেই প্রকল্পে অর্থায়ন করবে না, কোনো দেশ তাকে আহ্বান জানাবে না। এখন সে বাংলাদেশে এই তিস্তা ব্যারেজ করে তার অবকাঠামোগত যে সাফল্য সেটা সারা বিশ্বে সে ছড়িয়ে দিতে চায়। সেজন্য সে বাংলাদেশের তিস্তা প্রকল্পটা কাজ পেতে চায়। এখন তিস্তা প্রকল্প চীনের শিলিগুড়িতে হোক আর কোথায় হোক সেটা তো দেখার বিষয় না, সেটা ভারতীয়রা ভাবছে। ভারতের সীমান্তের সাথেও তো চীনের সীমান্ত রয়েছে, তাই না? শিলিগুড়িতে এসে কি ভারতকে দেখার প্রয়োজন আছে চীনের? সেটা তো নেই। ভারতীয়রা সব সময় উল্টাপাল্টা চিন্তা করে। তাদের বর্ডারের পাশে বসে আছে চীন, সীমান্তের পাশে বসে আছে। হাজার হাজার কিলোমিটার সীমান্ত চীনের সাথে, ভারতের সাথে। বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীন ইনভেস্ট করবে, সেটা শিলিগুড়ির কাছে, ভারতের বর্ডারের পাশেই কিন্তু চীন। সেটা কেউ বলছে না। কথা বুঝতে পেরেছেন? এরা বলে বুদ্ধিজীবী, এরা হচ্ছে বুর্গিজীবী। এগুলো হচ্ছে ভারতের একটা, ওদের কোনো কাজ নেই তো। কথা বুঝতে পেরেছেন? যেহেতু ওদের এখন তাদের দাসী বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, এখন তারা টেনশন তৈরি করার বিভিন্ন রকমের প্রকল্প হাতে নিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো যখন 2024 সালের 8 জুলাই শেখ হাসিনা চীন সফরে গিয়েছিল, সে 11 জুলাই চীন থেকে আসার কথা ছিল, কিন্তু চীন তাকে বলেছে তিস্তা প্রকল্পের কাজ দেওয়ার জন্য। শেখ হাসিনা বলে যে চীন তার বন্ধু। ঠিক আছে, ভারতও তার বন্ধু, ভারত হচ্ছে তার আসল বন্ধু, চীন হচ্ছে তার সেখান থেকে অর্থ নিয়ে প্রশাসন চালানোর জন্য এই বন্ধুত্ব। অর্থাৎ সে খাবে আরেকজনের, শুইবে আরেকজনের সাথে। কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে এরকম একটা অভদ্র মহিলা। তো চীন সেটা বুঝতে পেরেছে। চীন যেহেতু, চীনকে সে বন্ধু বলে, অকৃত্রিম বন্ধু। কথা বুঝতে পেরেছেন? যেহেতু চীন থেকে টাকা এনে এনেই তো প্রশাসনকে খাইয়ে সে প্রশাসনকে পক্ষে রাখতো। বাংলাদেশের মানুষের মাথার উপর এই ঋণের সুদ সেটা সে বোঝা বইয়ে দিত। কথা বুঝতে পেরেছেন? এখন চীন যেহেতু বুঝতে পারছে যে পৃথিবীতে কেউ তাকে টাকা দিবে না, শেখ হাসিনাকে, চীন ছাড়া আর কেউ টাকা দিবে না। এখন চীনের কাছ থেকে টাকা পেতে হলে চীনকে তো কিছু দিতে হবে। এখন চীন বলছে আমাকে তিস্তা ব্যারেজের কাজ দাও। এখন শেখ হাসিনা চীনকে তিস্তা ব্যারেজের কাজ দিবে না, এখন চীন টাকাও দিবে না। এ কারণে সে 11 জুলাই চীন থেকে সরকারি সফর শেষ করে আসার কথা ছিল। সে 10 জুলাই 2024 সালে রাত্রিবেলা চীন সফর সংক্ষিপ্ত করে চলে আসতে হয়েছে। যেহেতু চীন তো জানে যে তার বন্ধুত্বের পরীক্ষা করার জন্য সে যখন তিস্তা প্রকল্প চেয়েছে, তখন শেখ হাসিনা চীনকে তিস্তা প্রকল্পের কাজ দিবে না। তখন তো চীন বুঝতে পেরেছে এ তো মুখে আমার সাথে বন্ধুত্ব করছে, সে আমার কাছ থেকে টাকা নিয়ে খাবে আর শুইবে আরেকজনের সাথে। তখন চীন বলেছে না, তোমার সাথে আমাদের সাথে সম্পর্ক হবে না, তুমি হচ্ছে দুমুখো সাপ, তুমি যেতে পারো। তখন শেখ হাসিনা গাট্টিগুটা গুছিয়ে, যেখানে 11 জুলাই তার সফর শেষ হওয়ার কথা, সে 10 জুলাই চীন সফর সংক্ষিপ্ত করে চলে এসেছে। এখন এই তিস্তা প্রকল্প নিয়ে এখনও ভারত আর চীনের সাথে টাগ অফ ওয়ার চলছে। বুঝতে পেরেছেন? আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই তিস্তা প্রকল্পের কাজ কাউকে দিবে না, এটা বাংলাদেশ করবে, তবে চীন অর্থ দিবে, কারিগরি সহায়তা করবে। আমাদের সরকার চেয়েছিল যে তিস্তা প্রকল্পের কাজটা নিয়ে, যেহেতু ভারত আপত্তি করছে, আমাদের সরকার চেয়েছিল যে তিস্তা প্রকল্প নিয়ে কোনো আলোচনা না হোক,
কিন্তু চীন তো ওই যে তার গবেষণালব্ধ যে তার অবকাঠামো সেগুলোর সে পরীক্ষা নিরীক্ষা করবে। সারা বিশ্বের সমস্ত কাজকর্ম তো বিশ্বব্যাংক এবং আমেরিকায় করছে। চীনের যে বাংলাদেশ বন্ধু সেটা প্রমাণ করার জন্য তো সে বাংলাদেশকে সে লোন দিবে, টাকা দিবে, কিন্তু সে তো বাংলাদেশ থেকে কিছু চাইবে, তাই না? তো চাইবে, সে একটা ব্রিজ বানাবে, একটা কাজ পাবে। সে পদ্মা সেতুর ব্রিজ করেছে না? পদ্মা সেতুর ব্রিজ তো কে করেছে? চীন করেছে না? তাহলে সে তো বাংলাদেশে চাইবে তিস্তা ব্যারেজের কাজও সে করতে। কারণ এ সমস্ত অবকাঠামোর কাজ করতে গেলে তো তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ইনকাম হয়। ভারতের তো সেই সক্ষমতা নেই। কথা বুঝতে পেরেছেন? তারপরে তারা এই যে ভারত চীনের সাথে এত এই টাগ অফ ওয়ার করে মুখে মুখে, অথচ চীনের যে ব্রিক্স, চীনের সবচেয়ে বড় অর্থনৈতিক যে ব্যাংক হচ্ছে এই চীনের ব্রিক্সের যে ব্যাংক থেকে, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার, শত শত বিলিয়ন ডলার ভারত লোন নিয়েছে। সে টাকা কার? চীনের টাকা। কথা বুঝতে পেরেছেন? ওই মুখে মুখে চীনের সাথে শত্রুতা করে আমেরিকার সহযোগিতা পাওয়ার জন্য, আমেরিকা থেকেও টাকা নেওয়ার জন্য, ওই অত্যাধুনিক অস্ত্রপাতি ওগুলো পাওয়ার জন্য, এগুলো ভারত সবসময় করে থাকে। এটা হচ্ছে ভারতের একটা অপকৌশল। এখন এই তিস্তা ব্যারেজ নিয়ে যেহেতু বাংলাদেশের সাথে আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের সরকারের সাথে ওনার চীন সফরে আলোচনা হচ্ছে, এ বিষয়ে ভারতের যে সাংবাদিক, ভারতের সংবাদ মাধ্যম চীন সফরে চীনের যে পররাষ্ট্র উপদেষ্টার মুখপাত্র গো জিয়াকুন তাকে প্রশ্ন করেছে। ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সাংবাদিক সে প্রশ্ন করেছে চীন কেন এই তিস্তা প্রকল্পে সে ইনভেস্ট করবে, কারণ সেটা তো এই ভারতের শিলিগুড়ির পাশেই, চিকেন স্নেকের পাশে। তখন এই চীনের যে পররাষ্ট্র উপদেষ্টার মুখপাত্র গো জিয়াকুন উনি বলেছেন চীন বাংলাদেশের সাথে যেটা সম্পর্ক করছে বা তিস্তা ব্যারেজের কাজ পেতে চাচ্ছে, সেটা কোনো তৃতীয় পক্ষকে এই লক্ষ্য করে না। তবে কোনো তৃতীয় পক্ষ যাতে চীন বাংলাদেশের সম্পর্কের সাথে কোনো তৃতীয় পক্ষ যাতে হস্তক্ষেপ না করে, সেটা চীন বরদাস্ত করবে না। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ ভারতকে আমাদের বন্ধু প্রতিম দেশ চীন তারা একটা বার্তা দিয়েছে। তারপরও ভারত বার্তা পেয়েছে কিনা জানি না। এরপরে কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের সাথে বৈঠকের পর চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং উনি বলেছেন বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্বের সম্পর্ক, বিশ্ব রাজনীতিতে যে পরিবর্তনই আসুক না কেন, চীন বাংলাদেশের সাথে যে বন্ধুত্বের প্রতিশ্রুতি দিয়েছে সেটা থেকে বিচ্যুত হবে না। বুঝতে পেরেছেন? আকলমন্দ কা লিয়ে ইশারা কাফি হ্যায়। আমরা এতদিন বন্ধুত্ব দেখেছি, ভারত যে বন্ধুত্ব করেছে সেটা ছিল মৌখিক। সে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করে, মৌখিক বন্ধুত্ব আর কি, অথচ বাংলাদেশের মানুষকে বর্ডারে গুলি করে সে হত্যা করে। ভারতের মুসলমানদেরকে বাংলাদেশ সীমান্তে এনে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রাখে। মানবতার জন্য এটা একটা অপমান। এটা ভারত আসলে এই সুপ্রতিবেশী সুলভ বন্ধু দেশ নয়। কারণ বাংলাদেশের মানুষ মুসলমান, তারা মুসলমানদেরকে ঘৃণা করে। তারা ভারতে মুসলমানদের উপর কীরকমভাবে এই নিপীড়ন চালাচ্ছে, অত্যাচার করছে, সেটা তো আপনারা অবগত রয়েছেন। বুঝতে পেরেছেন? তো ভারত এই সমস্ত টেনশন কেন তৈরি করছে? ভারত বলছে সে চিকেন নেকে যদি চীন কাজ পায়, সে চিকেন স্নেককে, শিলিগুড়িকে, ওগুলোকে সে অবজার্ভ করবে। এটা হচ্ছে ভারতের একটা দ্বিমুখী আচরণ। কথা বুঝতে পেরেছেন? ভারতের সাথে চীনের সাথে যুদ্ধ হয়েছে 1962 সালে। 1962 সালে এই ভারতের সাথে যুদ্ধ হয়েছে। তো কোত্থেকে ভারতের সাথে চীন যুদ্ধ করেছে?
চীনের সাথে তো ভারত লেগে আছে, একেবারে তাদের সাথে একেবারে বর্ডার, প্রায় ৩,৮০০ কিলোমিটার এলাকা চীনের সাথে ভারতের সাথে বর্ডার। বুঝতে পেরেছেন? তাদেরকে শিলিগুড়ি দিয়ে কেন প্রত্যক্ষ করতে হবে? চীন শিলিগুড়ি কেন প্রত্যক্ষ করবে? তিস্তা ব্যারেজের এখানে এসে সে ভারতকে কেন পর্যবেক্ষণ করতে হবে? চীনের সাথে তো ভারতের সাথে ৩,৮০০ কিলোমিটার বর্ডার রয়েছে। ভারত এগুলো অজুহাত হিসেবে আসলে দাঁড় করাচ্ছে। ভারতের এই সাথে চীনের যে অরুণাচল প্রদেশ, তৎকালীন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, তারপরে লাদাখে আকচাই চীন, এই সমস্ত এরিয়া জুড়ে কিন্তু, তারপর কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের কিন্তু এই চীনের সাথে বিশাল একটা এই ভারতের সাথে তাদের বর্ডার রয়েছে। তারপরও তারা বলছে যে বাংলাদেশ নাকি তিস্তা ব্যারেজের কাছে এসে তাদেরকে প্রত্যক্ষ করবে। দুঃখিত, আমি একটু ভুল করে ফেলেছি। ভারতের সাথে এই চীনের সাথে বর্ডার হচ্ছে ৩,৪৮৮ মাইল জুড়ে, যেটা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ নিয়ে ৩,৪৮৮ কিলোমিটার ভারতের সাথে চীনের সাথে সীমান্ত রয়েছে। তাহলে এত বড় সীমান্ত থাকার পর ভারত আর চীনের সাথে, ভারতকে চীন সীমান্ত থেকেই পর্যবেক্ষণ করছে, একেবারে বাড়ির পাশে, প্রতিবেশী তো। বাংলাদেশ যেরকম ভারতের প্রতিবেশী, চীনও সেরকম ভারতের প্রতিবেশী। তাহলে যে চীন ভারতের সাথে বর্ডারে বসে আছে, সীমান্তে বসে আছে, সে বাংলাদেশের এই তিস্তা ব্যারেজের কাছে এসে ভারতকে পর্যবেক্ষণ করতে হবে? এগুলো হচ্ছে একটা ধোঁয়া। কথা বুঝতে পেরেছেন? মেন ভারতের ভয় হচ্ছে 1962 সালের যুদ্ধে যে চীন ভারতের লাদাখের আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ, তৎকালীন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির ৩৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা এই চীন দখল করে নিয়েছে ভারতের কাছ থেকে। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে ভারতের টেনশন। তো সেই টেনশনকে সে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে। তার মনে যন্ত্রণা, অন্তর্বেদনা, যে চীন তো তার ৩৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে। তো চীন তো তার বর্ডারের পাশে আছে। যে দেশ তার বর্ডারে বসে আছে, তার দেশ দখল করে ফেলেছে, সেই দেশ আমাদের দেশে একটা প্রকল্প বানাবে, সেটাতেই তার টেনশন। অথচ তার বর্ডারের পাশে বসে যে তাকে দখল করে নিয়েছে, সেটা সে বলছে না। ওই যে বাংলাদেশকে সে দুর্বল পেয়েছে। কথা বুঝতে পেরেছেন? গরিবের বউ সবার ভাবি, সেই অবস্থা হচ্ছে ভারতের। কথা বুঝতে পেরেছেন? তো এই ভারতের অপকৌশল একমাত্র সচেতন বাংলাদেশের মানুষ তারা এটাকে প্রত্যাখ্যান করতে পারে, এটাকে প্রতিরোধ করতে পারে। আপনারা সবাই সরকার এবং রাষ্ট্রের সাথে ঐক্যবদ্ধ থাকবেন। বিরোধী দল, সরকার সবাই এক হয়ে ভারতের এই অপকৌশল রুখে দিতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।